হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রবাল মিত্র, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে। কারণ তোমাদের শুরু হতে চলেছে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ক্লাস। এর আগের দিন ভিডিও ক্লাসে তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে। আজকে কিন্তু তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস শুরু হচ্ছে বাংলার। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের বাংলার ক্ষেত্রে দুটো বই আমাদেরকে পড়তে হয়, একটা টেক্সট বুক আর একটা হচ্ছে সাহিত্যের ইতিহাস। তো টেক্সট বুকটা আমি তোমাদের কিছুদিন পর থেকে চালু করব। আগে আমরা সাহিত্যের ইতিহাস বইটা আগে স্টার্ট করে দেবো। মানে সাহিত্যের ইতিহাসের যে তিনটে চ্যাপ্টার, বাংলা গানের ধারা, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস, বাংলা ক্রীড়া সংস্কৃতি, তারপরে ভাষার পাঠ, এই জিনিসগুলো আমরা আগে চালু করে দেব। এর পরবর্তীকালে বাংলা টেক্সট যখন তোমরা হাতে পেয়ে যাবে, তারপর থেকে আমি বাংলা টেক্সট তোমাদের পড়া শুরু করে দেব। আপাতত আমি কিন্তু তোমাদের গ্রামার এবং সাহিত্যের ইতিহাসের পাঠটাই কিন্তু আলোচনা করব। তো যেহেতু তোমাদের গ্রামার আর সাহিত্যের ইতিহাসের পাঠটাই আলোচনা করব, আজ আমি শুরু করছি তোমাদের সাহিত্যের ইতিহাস পাঠটাকে দিয়ে আলোচনা স্টার্ট। কি আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলা গানের ধারা সম্পর্কে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ভিডিও, এবং তার সাথে সাথে আমরা জানবো যে এই বাংলা গানের ধারা চ্যাপ্টারে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে, কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে পড়তে হবে। এই সমস্ত বিষয়গুলো আমি একটা ছোট্ট চক আউটের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যে চক আউটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই পুরো বাংলা গানের ধারা চ্যাপ্টার পড়তে গেলে আমাদের কি কি বিষয়গুলোকে জানতে হবে, কোন কোন বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে পড়তে হবে। একটু বলে রাখি, এই বাংলা গানের ধারা বা বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস বা বাংলা ক্রীড়া সংস্কৃতির ইতিহাস, এগুলো থেকে কিন্তু তোমাদের শুধুমাত্র শর্ট প্রশ্নই আসবে। কারণ যেহেতু আমরা থার্ড সেমিস্টারে পড়ছি, তাই এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একদমই নাই। তাই জন্য আমরা এমসিকিউ হিসেবে ছোট ছোট পার্ট হিসেবে পড়ব। কিন্তু আগেই বলে দিলাম আজকে আমি কি আলোচনা করব। আজকে আমি শুধু তোমাদের সাথে চক আউট করে দেখাবো যে এই বাংলা গানের ধারাতে আমাদের কোন কোন বিষয়গুলোকে পড়তে হবে। তো চলো দেরি করব না, শুরু করে দেব আজকের ক্লাস। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলেছি যে বাংলা গানের ধারা, তার মানে আমরা অল্প হলেও বুঝতে পারছি যে যে সমস্ত বাঙালিরা, কি বললাম, যে সমস্ত বাঙালিরা আমাদের গানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গেছে, তাদের বিভিন্ন গান, তাদের বিভিন্ন মিউজিক, তাদের বিভিন্ন ধরন, তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র, তাদের বিভিন্ন গাওয়া গান, এগুলো সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে শর্ট হিসেবে আমরা কিন্তু পড়ব। এই বাংলা গানের ধারার ক্ষেত্রে প্রচুর বাঙালি ছিলেন বা প্রচুর বাঙালি গায়ক ছিলেন, প্রচুর মিউজিক ডিরেক্টর ছিলেন, প্রচুর বড় বড় আমাদের মনীষীরা ছিলেন, যারা কিন্তু সুন্দরভাবে আমাদের সামনে গান উপস্থাপিত করেছেন, এবং সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমরা কিন্তু ভারতীয় গানের ধারা পড়ছি না, আমরা কিন্তু এখানে পড়ছি বাংলা গানের ধারা। অর্থাৎ বাংলা গানের ক্ষেত্রে কাদের কাদের অবদান ছিল অনস্বীকার্য, সেটাই কিন্তু আমরা জানবো বাংলা গানের ধারা পড়তে গিয়ে। এবং ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে ফোন কল করছো এবং SMS করে বলছো যে স্যার, আমরা ভিডিও ক্লাস তো পেয়ে যাচ্ছি, আমরা নোটস কী করে পাবো, আমরা কি করে এখানে অ্যাডমিশন নেব, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছ। তো এই বিষয়ের চিন্তা করার তোমাদের কোনো কারণ নেই, কারণ আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। এছাড়াও তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7063619127। কি বললাম? 7063619127। এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, পাঠিয়ে দাও তোমার নাম, তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো। এছাড়াও তোমরা এখানে কি পাচ্ছ? এখানে তোমরা পাচ্ছ A+ কোয়ালিটির নোটস, ভিডিও ক্লাস এবং গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ, সব মাসে 2 বা 3টে করে পরীক্ষা, এবং তার সাথে তোমরা পাচ্ছ প্রজেক্ট ওয়ার্ক সলভ, আরও বিশদ বিবরণ ইত্যাদি। অলরেডি কিন্তু আমাদের এখানে অনেক ভাই বোন জয়েন করে গেছে, ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা ক্লাস করতে চাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো, আজকে প্রথমে যেটা পড়াবো বাংলা গানের ধারার ক্ষেত্রে, প্রথমে যেটা তোমাকে জানতে হবে সেটা হলো, বাংলা গানের ধারা জানতে গেলে তোমাকে আগে জানতে হবে আমাদের ভারতের যে সমস্ত বাদ্যযন্ত্র আছে সেগুলো সম্পর্কে। তো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে সমস্ত বাদ্যযন্ত্র দিয়ে গান শুরু হয়েছিল, বা যে সমস্ত বাদ্যযন্ত্র ছাড়া গান গাওয়া একেবারেই অসম্ভব, সেগুলোকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে তারযন্ত্র, অর্থাৎ তারের মাধ্যমে যে সমস্ত যন্ত্রগুলো বাজানো হয়, এক্সাম্পল গিটার, সেই ধরনের যন্ত্র। আর কি? বাঁশির মতো ফু দিয়ে বাজানো যন্ত্র, যেমন সানাই হতে পারে, বাঁশি হতে পারে, এই ধরনের যেগুলো আমরা ফু দিয়ে বাজাই আর কি, স্যাক্সোফোন হতে পারে। তারপরে এই জিনিসগুলো কিন্তু আমরা ফু দিয়ে বাজাই, সেজন্য তারযন্ত্র একটা, আর একটা হচ্ছে বাঁশির মতো ফু দিয়ে বাজানো যন্ত্র আর একটা।
3 নম্বর কোনটা? খোল, ঢোল, তবলা জাতীয় বাদ্য। অর্থাৎ আমরা জানি যে ঢোল বাজানো হয় বিভিন্ন অনুষ্ঠানে, তবলা বাজানো হয় বিভিন্ন গানের অনুষ্ঠানে, এবং তার সাথে খোল। খোল মানে কি? তুমি দেখবে কীর্তনের সময় অনেক সময় খোল বাজানো হয়, দেখবে বড় বড় যে লম্বা লম্বা যে সমস্ত ঢোলগুলো সরু সরু, ওগুলোকে বলা হয় খোল, ঠিক আছে? সেটা কিন্তু কীর্তনের সময় কিন্তু বাজানো হয়। আর কি? ধাতু নির্মিত করতাল। করতাল কাঁসারও হয়, করতাল স্টিলেরও হয়, বিভিন্ন ধরনের করতাল হয় যেটা ধাতু দ্বারা নির্মিত হয়, যেটা এইভাবে বাজানো হয়। দেখবে কীর্তনের সময় কিন্তু করতাল বাজানো হয়ে থাকে। আর কি? খঞ্জনি। খঞ্জনি কোনটা? খঞ্জনি হচ্ছে যেটা তোমাদের একটা কি বলবো, ঝনঝন ঝনঝন করে হাতে নিয়ে বাজানো যায়, বা গোল টাইপের হয়, ওটা বাজানো এরকম করে নড়ালে ঘুঙুরের মতো শব্দ হয় আর কি, ওটাকে বলা হচ্ছে খঞ্জনি। আর কি? ঘুঙুর জাতীয়, ঘুঙুর আমরা পায়ে পড়ি, সেই ঘুঙুর জাতীয় নিরেট তালযন্ত্র। নিরেট কেন? কারণ এই জিনিসগুলো ফাঁপা, ফাঁপা কথার অর্থ হচ্ছে নিরেট। তো যেহেতু এই জিনিসগুলো ফাঁপা, তাই জন্য একে বলা হচ্ছে নিরেট জাতীয় তালযন্ত্র। তার মানে ভারতীয় বাদ্যযন্ত্রকে আমরা 4 ভাগে ভাগ করছি। তার জাতীয় যন্ত্র, এক্সাম্পল গিটার, বাঁশির মতো ফু দিয়ে বাজানো যন্ত্র যেমন সানাই, খোল বলেই দিলাম, খোল বাজানো হয়, ঢোল, তবলা, এগুলো তোমরা সবসময় দেখতে পাও। আর কি? ধাতু নির্মিত করতাল, এই যে বললাম ধাতুর, বিভিন্ন ধাতুর করতাল হয়, খঞ্জনি হয়, ঘুঙুর জাতীয় নিরেট মানে ফাঁপা তালযন্ত্র। এটা হলো আমাদের ভারতীয় বাদ্যযন্ত্রের বিভিন্ন শ্রেণীবিভাগ। এইবার আমরা চলে আসব এই যে বাংলা গানের ধারা, এটার চর্চা শুরু হয়েছে কবে থেকে। দেখো, বাংলা গান চালু হয়েছে বহুদিন আগে থেকে। বাংলা গান কবে শুরু হয়েছে, কবে থেকে শুরু হয়েছে, এগুলো কিন্তু আমরা বের করতে পারবো না। ইতিহাসের ক্ষেত্রে আমরা যেমন ইতিহাস কবে শুরু হয়েছে, ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগের সময়কাল কত, এগুলো যেমন আমরা বের করতে পারি না, ঠিক সেরকমই বাংলা গান কবে থেকে শুরু হয়েছে রচনা করা, কোন দিন থেকে শুরু হয়েছে রচনা করা, এইটা কিন্তু আমরা কেউ খুঁজে পাই না। তবে হ্যাঁ, একটা জিনিস খুঁজে পাই। কি খুঁজে পাই? আমরা এটা খুঁজে পাই যে বাংলা ভাষায় বা বাংলা গান বা বাংলা গানের ধারা নিয়ে চর্চা শুরু হয়েছিল কোন সময় থেকে। কি বললাম? বাংলা গান নিয়ে চর্চা শুরু হয়েছিল কোন সময় থেকে, বাংলা গান নিয়ে কাজ করা শুরু হয়েছিল কোন সময় থেকে, এইটাকে কিন্তু আমরা জানতে পারি। জানা যায় যে এই বাংলা ভাষায় যেদিন থেকে সাহিত্য রচনা শুরু হলো, কি বললাম? বাংলা ভাষায় যেদিন থেকে সাহিত্য রচনা করা শুরু হলো, ঠিক সেই দিন থেকেই, ঠিক সেই সময় থেকেই আমরা কিন্তু বাংলা গানের ধারার, বাংলা গান নিয়ে রচনাও কিন্তু সেই সময় থেকেই শুরু হয়। আবারও বলছি, যে সময় থেকে বাংলা ভাষায় সাহিত্য রচনা হলো, ঠিক সেই সময় থেকে বাংলা গান নিয়ে চর্চা শুরু হয়। আর সেই সময়টা কত? সেই সময়টা হলো খ্রিস্টীয় 7ম শতকের মাঝামাঝি। আমি এখানে লিখে দিচ্ছি, খ্রিস্টীয় 7ম শতকের মাঝামাঝি। 7ম শতক মানে কত? 601 থেকে 700। তাহলে 7ম শতকের মাঝামাঝি যদি হয়, তাহলে নিশ্চয়ই 650, তাই না? আমরা 650 সালটাকে বা 650 এডিকে আমরা কিন্তু বাংলার গানের চর্চা সম্পর্কে জানতে পারি, বা বাংলা গানের চর্চা সেই সময় থেকে শুরু হয়েছিল বলে আমরা কিন্তু এটাকে মেনে নিতে পারি। তো চলো চলে এসেছি পরেরটায় এবার জানবো আমরা বাংলা গানের ধারা। দেখো, বোর্ডটা একটু ভালো করে তোমরা দেখে নাও যে বাংলা গানের ধারা নিয়ে চর্চা শুরু হয়েছিল কবে। দেখো, বাংলা গানের ধারা নিয়ে চর্চাকে আমরা কিন্তু টোটাল 4 ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে, প্রথমেরটা হচ্ছে প্রথম পর্ব বা আদিযুগ, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পর্ব বা আধুনিক গান, আর তৃতীয় পর্ব বা লোকসঙ্গীত, বা চতুর্থ পর্ব বা বঙ্গদেশের যন্ত্রসঙ্গীত। আচ্ছা, প্রথম পর্ব যেটা আছে, এই প্রথম পর্বে আমরা কিন্তু অনেকগুলো ভাগ পাই। তো এবার তোমরা দেখতে পাচ্ছ প্রথম পর্বে যে সমস্ত জিনিসগুলো লেখা আছে, তোমার মনে হতে পারে যে স্যার এগুলো তো আমরা সেমিস্টার 1-এ অলরেডি এমসিকিউতে পড়ে নিয়েছি, তাই তো? চর্যাপদ পড়েছি, শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছি, মঙ্গল কাব্য পড়েছি, বৈষ্ণব পদাবলী পড়েছি, শাক্ত গান পড়েছি, টপ্পা গান পড়েছি। স্যার আবার কি আমাদেরকে এগুলো পড়তে হবে? হ্যাঁ, এগুলো তোমাদেরকে আবার পড়তে হবে, কিন্তু একটা কিন্তু আছে। কি কিন্তু আছে? ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমরা এগুলোকে ডিটেলসে পড়িনি, আমাদের যেটুকুটা জানা দরকার সেইটুকুটাই পড়েছি। ঠিক সেরকমই থার্ড সেমিস্টারে আমরা কিন্তু এটাকে ডিটেলসে পড়বো না, যেটুকুটা দরকার সেইটুকুটা পড়বো। দেখো, আগে যখন আমরা চর্যাপদ পড়েছিলাম, চর্যাপদ কবে আবিষ্কার, কার দ্বারা আবিষ্কার, কি কি আছে, কেন আছে, কি কি সম্পর্কে জানতে পারি, এগুলো পড়তে হয়েছে। কিন্তু না, এবার আমরা যে চর্যাপদটা পড়বো, দেখো চর্যাপদ কিন্তু আমি লিখিনি, আমি কি লিখেছি দেখো, চর্যা গান। অর্থাৎ চর্যাপদে ব্যবহৃত যে সমস্ত গানগুলো ছিল,
কি বললাম, চর্যাপদে ব্যবহৃত যে সমস্ত গানগুলো ছিল সেগুলো সম্পর্কে জানবো, শ্রীকৃষ্ণ কীর্তনে যেগুলো গান ছিল সেগুলো জানবো, পাঁচালীতে যেগুলো গান ছিল সেগুলো জানবো, মঙ্গল কাব্যে যেগুলো গান ছিল সেগুলো জানবো। কারণ আমাকে আলোচনাই করে দিয়েছে বাংলা গানের ধারা, তাই সেই সব কিছু যতগুলো এখানে আছে, যেমন প্রথম পর্বে আমরা পাচ্ছি চর্যা গান, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, পাঁচালী কাব্য, মঙ্গল গান, বৈষ্ণব পদাবলী গান, তারপরে হচ্ছে শাক্ত গান, কবি গান, আখড়াই বা হাফ আখড়াই, যাত্রা গান, টপ্পা গান, খেয়াল, ধ্রুপদ, ঠুংরি, জুড়ি, ঢপ কীর্তন, আরও বিশদে বিবরণ জানবো। এখন আমি বিশদে এগুলো আলোচনা করছি না, এগুলো টোটাল টপিক ওয়াইজ তোমাদের আলোচনা করে দেওয়া হবে। ভেবো না যে বিশাল বড় বড় টপিক, ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সবগুলো টপিক বড় না, দুই একটা টপিক একটু ডিটেলসে জানবো, কিন্তু বাদ বাকি টপিকগুলো আমাদের ডিটেলসে অত জানতে হবে না, কারণ আমাদের শুধু গানটুকুটা দরকার, ওই সাহিত্যের গানটুকুটা দরকার, শ্রীকৃষ্ণ কাব্যের গানটুকুটা দরকার, সমস্তটা কিন্তু আমাদের দরকার নেই। দ্বিতীয় পর্ব চলে আসছি। দ্বিতীয় পর্বকে আমরা বলছি আধুনিক গান। কি বলছি? দ্বিতীয় পর্বকে আধুনিক গান। কেন আধুনিক গান? আমরা কি কি পাই? থিয়েটারের গান। থিয়েটারে মানে নাটকে, যে সমস্ত নাটক আগেকার দিনে হতো, এখন তো নাটক সেরকম হয় না, আগেকার দিনে যে সমস্ত নাটকগুলো হতো, এখনও নাটক হয় কলকাতার কিছু কিছু জায়গায়, তো এই নাটকগুলোতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা নাটকের কিছু গান রচনা করা হতো, নাটকের থিয়েটারের ক্ষেত্রে যে সমস্ত গান রচনা করা হতো তাকে বলা হতো থিয়েটারের গান। অর্থাৎ ওটা কোনো থিয়েটারের মধ্যেই সীমাবদ্ধ, থিয়েটারের কোনো লেখকদের দ্বারা বা থিয়েটারে যারা গল্প লিখেছে তাদের দ্বারা রচনা করা হতো এই গানগুলোকে, তাই জন্য কে বলা হচ্ছে থিয়েটারের গান। আর কি? স্বদেশ সঙ্গীত। স্বদেশ সঙ্গীত মানে আমাদের দেশকে নিয়ে লেখা, অর্থাৎ আমাদের দেশে যে ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষকে নিয়ে লেখা জাতীয়তাবোধ কিছু গান, দেশাত্মবোধক কিছু গান, সেগুলোকে আমরা বলছি স্বদেশ সঙ্গীত। এগুলো হচ্ছে যেমন আমাদের জনগণ মন, এটা কিন্তু স্বদেশ সঙ্গীতের মধ্যে পড়ছে, ঠিক আছে? ঠিক সেরকমই কিন্তু আমাদের দেশের যে সমস্ত সঙ্গীতগুলো যেমন আছে সেগুলো কিন্তু স্বদেশ সঙ্গীতের মধ্যেই পড়ছে। আর কি? রবীন্দ্রগীতি, অর্থাৎ রবীন্দ্রনাথের গাওয়া যে সমস্ত গান বা রবীন্দ্রনাথের রচনা যে সমস্ত গান সেগুলোকে আমরা বলছি রবীন্দ্রসঙ্গীত। তারপরে চলে আসছে দ্বিজেন্দ্রগীতি। দ্বিজেন্দ্রগীতি মানে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা যে সমস্ত গানগুলো আছে সেগুলোকে আমরা বলছি দ্বিজেন্দ্রগীতি। তারপর আসছে কান্তগীতি। কান্তগীতি মানে এখানে রজনীকান্ত সেনের গাওয়া গানগুলোকে বলা হচ্ছে কান্তগীতি। তারপর আসছে অতুল প্রসাদ, অতুল প্রসাদী গান, অর্থাৎ অতুল প্রসাদের গাওয়া গানগুলোকে বলা হচ্ছে অতুল প্রসাদী গান। তারপরে আসছে নজরুল গীতি, অর্থাৎ কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বা কাজী নজরুল ইসলাম যে সমস্ত গানগুলি লিখেছিলেন, যেমন কারা রইল ওহ কপাট, তারপরে হচ্ছে ঊর্ধ্বে গগনে বাজে মাদল, এই সমস্ত যে গানগুলো তিনি লিখেছিলেন সেগুলোকে নিয়ে তার হচ্ছে নজরুল গীতি। তারপরেই দেখো চলে আসছে হচ্ছে কিশোর মান্না এবং কুমার শানু, অর্থাৎ কিশোর কুমার যাকে আমরা প্রত্যেকে চিনি, লেজেন্ড, আমাদের লেজেন্ড কিশোর কুমার, সেই লেজেন্ড কিশোর কুমারের গান আমরা সম্পর্কে পড়বো। মান্না দে সম্পর্কে আমরা জানবো, মান্না দের যেমন কফি হাউসের আড্ডা, এই ধরনের যে গানগুলো আছে এই সমস্ত জিনিসগুলোকে আমরা কিন্তু ডিটেলসে পড়বো। আর আছে কুমার শানু। কুমার শানুকে আমরা প্রত্যেকেই চিনি, তিনি এখনও বর্তমানে আছেন এবং তার বিভিন্ন যে সমস্ত গান সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু জানবো। তার মানে ভাবো কতটা ইন্টারেস্টিং, কতটা ভালো মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে, কতটা ইন্টারেস্ট পাচ্ছি আমরা, দারুণ দারুণ ব্যাপার। তারপরে চলে আসবে বিভিন্ন মিউজিক ডিরেক্টর, যেমন সলিল চৌধুরী, শচীন দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় তো গায়ক, তার সাথে মিউজিকও তিনি করেছেন অনেক। তো এই যে সমস্ত মিউজিক ডিরেক্টর, তাদের গাওয়া গান, কবে তিনি গান লিখেছেন, কোন গানটা লিখেছেন, কোন সিনেমায় গান লিখেছেন, কবে তিনি মারা যান, কবে তার জন্ম হয়, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা এখানে জানবো। তারপরে চলে আসছে বাংলা ব্যান্ড। বাংলা ব্যান্ড মানে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি বর্তমান যুগে বিভিন্ন বাংলা ব্যান্ড আছে, ঠিক সেরকমই প্রাচীন যে বাংলা ব্যান্ড, অর্থাৎ মহিনের ঘোড়াগুলি, এই মহিনের ঘোড়াগুলি থেকে আজ পর্যন্ত পথ চলা যে সমস্ত ব্যান্ড আছে সেই প্রত্যেকটা ব্যান্ডের সময়, সূচনা, কি গান তারা রচনা করেছেন, কারা কারা কোন ব্যান্ডে গান করেন, এই সমস্ত জিনিসগুলোকে আমরা জানবো বাংলা ব্যান্ডের মাধ্যমে। আর কি জানবো? সুমন, নচিকেতা, অঞ্জন। আমরা বর্তমানকালে কিন্তু কবির সুমনকে অনেকেই চিনি, আমরা বর্তমানকালে নচিকেতাকে অনেকেই চিনি, যেমন বৃদ্ধাশ্রম গানটা এটা নচিকেতা গিয়েছেন। ঠিক সেরকমই অঞ্জন দত্তের যেমন এটা কি 2441139 শুনেছো গানটা? তো এই ধরনের গানগুলো কিন্তু অঞ্জন দত্তের গাওয়া যে সমস্ত গান সেগুলো কিন্তু আমরা এখানে পড়বো। তাহলে এখানে কবির সুমনের গান পড়বো, এখানে নচিকেতার গান পড়বো, এখানে অঞ্জন দত্তেরও কিন্তু গান পড়বো। তাহলে এগুলো কিন্তু এই দ্বিতীয় পর্বটা টোটালটাই পড়ে গেল কিন্তু আধুনিক বা দ্বিতীয় পর্ব বা আধুনিক গানের মধ্যে, ঠিক আছে? তো এইবার আমরা চলে আসবো তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব কোনগুলো? তৃতীয় পর্ব বা লোকসঙ্গীত। দেখো কথাটা
কথাটাই বলে দিয়েছে লোকসঙ্গীত। তার মানে কি, আঞ্চলিক যে সমস্ত গান, অর্থাৎ পশ্চিমবঙ্গের আঞ্চলিকভাবে রচিত যে সমস্ত গান, আঞ্চলিকভাবে গাওয়া হয়েছে যে সমস্ত গান, সেগুলোকে আমরা বলছি কি কি, তৃতীয় পর্ব বা লোকসঙ্গীত। তো এই লোকসঙ্গীতের মধ্যে আমরা কি কি গান পড়ব? আমরা এখানে পড়ব সারি গান, এখানে পড়ব ভাটিয়ালি গান, এখানে পড়ব ভাওয়াইয়া গান, এখানে পড়ব ঝুমুর গান, এখানে পড়ব জারি গান, আর পড়ব বাউল গান। তবে আমরা সবথেকে যেটা পরিচিত সেটা বাউল গান বা ভাটিয়ালি গান সম্পর্কে আমরা কিন্তু অল্প হলেও জানি। বাদবাকিগুলো সম্পর্কে কিন্তু আমাদের সেরকম কোনো আইডিয়া নেই। তবে আমরা যখন পড়ব ডিটেলসে, যখন আমরা এগুলো রচনা ভালো করে পড়ব, তখন কিন্তু আমরা বিভিন্ন গানগুলো সম্পর্কে জানবো। এবং এটাও ইন্টারেস্টিং যে এই যে গানগুলো সম্পর্কে আমরা জানবো, এগুলো কিন্তু আমরা কোথাও না কোথাও কিন্তু শুনে এসেছি। একদম যে অপরিচিত তা কিন্তু নয়, কোথাও না কোথাও কিন্তু আমরা এই গানগুলোর সাথে অল্প হলেও কিন্তু পরিচিতি লাভ করেছি। তো ঠিক আছে, চলো এবার চলে আসবো হচ্ছে চতুর্থ পর্বে। তৃতীয় পর্বটা বলে দিলাম, এবার চলে আসছি চতুর্থ পর্বে। দেখো চতুর্থ পর্বে বলেই দিয়েছে, দেখো বঙ্গদেশের মানে কি বোঝাচ্ছে? বঙ্গদেশের মানে বোঝাচ্ছে হচ্ছে পশ্চিমবঙ্গের। তার মানে এই পশ্চিমবঙ্গের কি কি যন্ত্রসঙ্গীত ছিল, যে কি কি যন্ত্র ছিল, দেখো কি কি ছিল। তবলা ছিল, তবলা প্রত্যেকে বাজায়। হারমোনিয়াম ছিল, প্রত্যেকেই বাজায়। বাঁশি ছিল, পাখোয়াজ ছিল। মৃদঙ্গ কাকে বলা হচ্ছে? ওই ঢোল বা কি যেটা বড় যেটা ঢোল টাইপের, ওটাকে মৃদঙ্গ বলা হচ্ছে। শ্রীখোল, সরোদ, সেতার, বীণা, এগুলো সম্পর্কে আমরা কিছু কিছু সম্পর্কে জানি। আর লাস্ট আসছে ফিউশন মিউজিক। ঠিক আছে, এগুলো যখন আমরা ডিটেলসে পড়বো, আস্তে আস্তে যখন আমরা জানবো, প্রত্যেকটাকে ডিটেলসে আমরা আলোচনা করব। তবে এই ছকটাকে মুখস্থ করার কিন্তু কোনো দরকার নেই। আমি আবারও বলছি, তোমরা এই ছকটা, প্রথম ছকটাকে পড়তে পারো, কিন্তু এই দ্বিতীয় ছকটাকে ভালো করে মুখস্থ করার কোনো দরকার নেই। কারণ আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব একটা চ্যাপ্টার কনসেপ্টের মাধ্যমে যে আজকে এই বাংলা গানের ধারাতে আমাদের কোন কোন টপিকসগুলোকে পড়তে হচ্ছে বা কোন কোন বিষয়গুলোকে যা ভালো করে জানতে হচ্ছে, কি কি আমাদেরকে আস্তে আস্তে পড়তে হবে। এই টপিকগুলো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম। তো আজকে আমাদের যেটুকুটা আলোচনা করে দিলাম, এগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু খাতায় লিখে নেবে। কারণ এই যে ছকটা, এই ছকটার উপরেই কিন্তু টোটাল চ্যাপ্টারটা, মানে বাংলা গানের ধারা যে প্রথম অধ্যায়, এই টোটাল চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই কিন্তু নির্ভর করছে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এইবার আমরা চলে আসবো হচ্ছে, আজকে আমরা প্রথম পর্বে প্রথম পার্টটা নিয়ে একটু আলোচনা করে নেব। কোনটা? প্রথম পর্বের যে প্রথম পার্ট আছে তার নাম হচ্ছে কি চর্যা গান। তোমরা দেখতে পেয়েছো প্রত্যেকে। তো এই চর্যা গান সম্পর্কে আমরা একটু এখন ডিটেলসে আলোচনা করে দেবো, যে এই চর্যা গানটা কী, চর্যা গানে আমাদের কি কি পড়তে হচ্ছে, এগুলো আমরা ডিটেলসে জানবো। তো চলো জেনে নিই। এবার আমরা জেনে নেব যে এই যে প্রথম যে পার্টটা, অর্থাৎ প্রথম পর্বের যে প্রথম পার্ট, যেটা হচ্ছে চর্যা গান, সেটা সম্পর্কে আমি তোমাদের একটু আলোচনা করে দেব। দেখো কি বলছে, আমি বোর্ডে অলরেডি কিন্তু লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়, যে এই যে চর্যা গানটা আমরা আলোচনা করব, চর্যাপদ কিন্তু আমরা আগেও পড়ে নিয়েছি অলরেডি, কিন্তু চর্যা গানটা সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে পড়িনি। তো সেটা আমরা আজকে একটু জেনে নেব। দেখো দেখো বাংলা ভাষার প্রথম ঐতিহাসিক প্রামাণ্য গ্রন্থ যদি বলি, যেটা বাংলা ভাষায় লেখা প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ যদি বলি, তাহলে সেটা হচ্ছে চর্যাপদ। কারণ এটা চর্যাপদ তো বাংলা ভাষার প্রথম ঐতিহাসিক গ্রন্থ ঠিকই, তার সঙ্গে সঙ্গে বাংলা সঙ্গীতেরও প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। অর্থাৎ বাংলা সঙ্গীত রচনা, বাংলা সঙ্গীতকে নিয়ে চর্চা, বাংলা সঙ্গীতকে নিয়ে আলোচনা, এটা প্রথম শুরু হয়েছিল এই চর্যাপদের মাধ্যমে। চর্যাপদে লিখিত যে সমস্ত সঙ্গীত, লিখিত যে সমস্ত দোহা, লিখিত যে সমস্ত শায়রি বাংলা ভাষায় লেখা ছিল, সেখান থেকেই কিন্তু আমাদের বাংলা গানের উৎপত্তি, বা সেখান থেকেই ধরা হয় যে সেখান থেকেই নাকি বাংলা গান প্রথম রচনা শুরু হয়, বা বাংলা গান নিয়ে চর্চা নাকি চর্যাপদের সময়কাল থেকেই নাকি শুরু হয়েছিল। তো এবার চর্যা গানটা কারা কারা রচনা করেছিল? এই চর্যা গানটা রচনা করেছিল 24 জন বৌদ্ধ সাধক মিলে। কজন? 24 জন বৌদ্ধ সাধক মিলে এই চর্যা গানগুলোকে রচনা করেছিল। এদেরকে বলা হতো বৌদ্ধ সহজিয়া সাধক। সহজিয়া তাদের একটা সুন্দর একটা উপাধি টাইপের, যাকে বলা হতো বৌদ্ধ সাধক, কিন্তু তাদেরকে সুন্দর ভাষায় বলা হচ্ছে কি বৌদ্ধ সহজিয়া সাধক। তারা ছিলেন কজন? টোটাল 24 জন।
চর্যা গানের সংখ্যা, চর্যা গানের টোটাল সংখ্যা ছিল হচ্ছে 50টা। তারপরেও দেখো ব্যাকেটে আমি লিখে দিয়েছি মতান্তরে 51টা। মতান্তরে 51টা কেন? এর কারণ হচ্ছে চর্যা গানের টোটাল সংখ্যা ছিল 50টাই, কারণ এই 50টা কিন্তু বাংলা ভাষায় লেখা হয়েছিল। চর্যা গানের 50টা গান বাংলা ভাষায় লেখা হয়েছিল। আর মতান্তরে 51 বলা হচ্ছে কারণ এখানে একটা যে গান ছিল, এই একটা গান তিব্বতী ভাষায় অনুবাদ করা ছিল। কোন ভাষায় অনুবাদ করা? তিব্বতী ভাষায় অনুবাদ করা। তাই যেহেতু আমরা বাংলা গানের ধরা পড়ছি, তাই বাংলা গানের ধারার ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে টোটাল কিন্তু কটা চর্যা গান? 50টা। কিন্তু মতান্তরে 51 কারণ একটা বেশি ছিল ঠিকই, কিন্তু সেটা তিব্বতী ভাষায় লেখা হয়েছিল বলে আমরা কিন্তু সেটাকে ধরবো না। এবার আসবো চর্যা গানের রচনাকাল, মানে এই চর্যাপদটা কোন সময়ের মধ্যে রচনা করা শুরু হয়েছিল। এই চর্যাপদটা রচনা করা শুরু হয়েছিল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। তাহলে 10ম শতক বলতে কোনটা বোঝাচ্ছে? 10ম শতক বলতে বোঝাচ্ছে 901 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। এটাকে বলা হচ্ছে 10ম থেকে দ্বাদশ শতাব্দী। তার মানে আমরা বুঝতে পারি 901 থেকে 1200 সালের মধ্যে এই চর্যাপদ কিন্তু রচয়িতা হয়েছিল এবং তার সাথে এই চর্যা গানগুলো কিন্তু রচয়িতা হয়েছিল। এই চর্যাপদের প্রাচীন পদকর্তা বা প্রাচীন কবি যিনি ছিলেন, এদেরকে কিন্তু কবি হিসেবেও আমরা ধরি। তো এই চর্যা গানের যে প্রাচীন কবি বা প্রাচীন যে বৌদ্ধ সহজিয়া সাধক ছিলেন, এই 24 জনের মধ্যে সব থেকে প্রাচীন ছিলেন হচ্ছে লুইপাদ। তার নাম কি? লুইপাদ। আমরা অলরেডি কিন্তু ফার্স্ট সেমিস্টারে এগুলো কিন্তু পড়ে এসেছি। লুইপাদ ছিলেন হচ্ছে কি? প্রাচীন চর্যাপদের পদকর্তা। এবার চর্যাপদের আবিষ্কারটা কে করেছিল? এই চর্যাপদের আবিষ্কার করেছিলেন হচ্ছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি এটা পেয়েছিলেন হচ্ছে নেপালের রাজদরবারে। নেপালের রাজদরবার থেকে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদের পুঁথিটি পেয়েছিলেন, যেখানে বিভিন্ন গান লেখা ছিল, যেখানে বিভিন্ন বৌদ্ধ সহজিয়া সাধকদের নাম লেখা ছিল এবং চর্যাপদের বিভিন্ন সমাজ, অর্থনীতি, রাজনীতি সম্পর্কেও আমরা জানতে পেরেছি। এবার চর্যাপদের উল্লেখযোগ্য পদকর্তা কারা ছিল? চর্যাপদের উল্লেখযোগ্য পদকর্তা মানে এই 24 জনের মধ্যে 3টে নাম আমি লিখেছি, বাদবাকি নামগুলো আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। দেখো, কয়েকজন উল্লেখযোগ্য পদকর্তা ছিলেন। লুইপাদ আমরা নাম লিখেছি, চাটিলপাদ, সরহপাদ, এছাড়াও কিছু নাম ছিল যেমন কান্নপাদ, তারপরে তারকপাদ, ঢেনঢনপাদ, ডম্বিপাদ, ঠিক আছে, ভুসুকুপাদ, এই ধরনের বিভিন্ন নাম আমরা পেয়ে থাকি। এবং প্রত্যেকটা বৌদ্ধ সহজিয়া সাধকের পাশে কিন্তু এই পাদ কথাটা লেখা থাকতো। কেন পাদ কথাটা লেখা থাকতো? এর একটা আলাদা কারণ ছিল। কি কারণ ছিল? এর কারণ ছিল চর্যাপদের যে ছন্দগুলো ছিল, অর্থাৎ চর্যাপদের গানের যে ছন্দগুলো, মানে এক একটা লাইন বাই লাইন যে ছন্দ, লাইন বাই লাইন মিলিয়ে মিলিয়ে লেখাকে ছন্দ বলা হয়। তো চর্যাপদের যে লাইন বাই লাইন মিলিয়ে মিলিয়ে যে গানগুলো লেখা হতো, সেই চর্যাপদের ছন্দটা ছিল হচ্ছে পাদাকুলক ছন্দ। কোন ছন্দ ছিল? পাদাকুলক ছন্দ। এবার তোমাদেরকে একটা কথা মনে করে রাখি, তোমরা যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ছিলে, তখন কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা, তখন কিন্তু ওটা কিন্তু অমৃতাক্ষর ছন্দে লেখা ছিল। একটু মনে করো, তাহলে বুঝতে পারবে। ওটা কিন্তু অমৃতাক্ষর ছন্দে লেখা ছিল বলে আমরা পড়েছিলাম। ঠিক সেরকমই এই চর্যাপদের গানগুলো সে ধরনের একটা ছন্দ, যেটা অমৃতাক্ষর ছন্দ নয়, সেটা হচ্ছে পাদাকুলক ছন্দে কিন্তু এটা রচনা হয়েছিল। এবং এই চর্যাপদে বিভিন্ন রাগ রাগিনীর ব্যবহার ছিল। এবার তুমি বলবা রাগ রাগিনী মানে কি? রাগ রাগিনী বলতে বোঝাচ্ছে বিভিন্ন গানের সুর ও তাল। বিভিন্ন গানের সুর ও তালকে বলা হয় রাগ রাগিনীর ব্যবহার। ঠিক আছে? আর এই চর্যাপদে আমরা কি পাই? এই চর্যাপদে আমরা তৎকালীন যুগের, অর্থাৎ 901 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে যে রাজবংশগুলো রাজত্ব করত, যেমন পাল বংশ, সেন বংশ, এই পাল বংশ এবং সেন বংশের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি এবং তাদের অর্থনীতি, তাদের সমাজ, তাদের রাজনীতি, এগুলো আর ডিটেলসে আমরা পড়বো না, কারণ এগুলো আমরা সেমিস্টার 1-এ পড়ে নিয়েছি। তাই জন্য জাস্ট এইটুকুটাই জানবো যে এই সমস্ত রাজার রাজবংশ সম্পর্কে আমরা জানতে পারি চর্যাপদের গ্রন্থে, এবং এখানে আমরা তাদের সমাজ জীবন, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ পেয়ে থাকি। আর কি জানতে পারি? আর আমরা জানতে পারি যে এই চর্যাপদে টোটাল 6টা অংশ ছিল। এই চর্যা সঙ্গীতের টোটাল 6টা অংশ কিন্তু আমরা পেয়ে থাকি। তো চলো একটু জেনে নিই এই চর্যাপদের 6টা অংশ কী ছিল, বা এই চর্যা গানের 6টা অংশ কী ছিল। এই চর্যা গানটার টোটাল যে 6টা অংশ ছিল, এই সঙ্গীতের, মানে চর্যা তো গান একটা, এই সঙ্গীতের টোটাল 6টা অংশ আমরা পেয়ে থাকি। প্রথম যে অংশটা আমরা এখানে পাই, সেটার নাম আমরা লিখব, সেটা হলো স্বর। কি নাম?
স্বর, আর কি পাই বিরুদ্ধ। এগুলো হচ্ছে চর্যা গানের বিভিন্ন অংশ, ঠিক আছে। আর কি পদ, আর কি পাই তেনক, আর কি পাই পাঠ, আর কি পাই তাল। এইটা হচ্ছে চর্যা গানের টোটাল 6টি অংশ। কি কি অংশ? স্বর, বিরুদ্ধ, পদ, তাল, তেনক, পাঠ। এই 6টা অংশ সম্পর্কে আমাদের চর্যা গানে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। তো এইবার আমরা চলে আসব যে এই চর্যাপদের ক্ষেত্রে আমরা কি কি রাগ রাগিনীর উল্লেখ পাই। তোমাদের একটু আগে লিখলাম না রাগ রাগিনীর কথাটা। তো এই যে রাগ রাগিনী বা সুর বা তালের যে আমরা উল্লেখ পাই, এটাকেও কিন্তু আমরা অনেকগুলো ভাগে ভাগ করে থাকি। এটা আমি মুখে বলে দিচ্ছি তোমাদের। যে সমস্ত রাগ রাগিনীর ব্যবহার আমরা পাই সেগুলো হচ্ছে পটমঞ্জরি, এগুলো কিন্তু সুর বা তাল, হ্যাঁ। পটমঞ্জরি, গুর্জরি, ভৈরবী, দেবক্রী, দেশাখো, কামদ, ধনসি, ঠিক আছে। এই যে নামগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, এই নামগুলো হচ্ছে চর্যাপদে ব্যবহৃত বিভিন্ন রাগ রাগিনী, অর্থাৎ সুর বা তালের ব্যবহার। এগুলোকে আমরা কি বলছি? রাগ রাগিনী। এগুলো আমরা পাই হচ্ছে চর্যা গান থেকে, ঠিক আছে। আর কি বাদ্যযন্ত্র হিসেবে যে সমস্ত বাদ্যযন্ত্র চর্যাপদে ব্যবহৃত করা হতো, চর্যা গানের সঙ্গীত বাদ্যযন্ত্র যেগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো ছিল হচ্ছে পটই, ঢোল, মাদল, কার, কষাল, বীণা, ডমরু, একতারা। দেখো আমরা কয়েকটা জিনিস সম্পর্কে জানি, যেমন একতারা সম্পর্কে জানি বাজানো হয়, ডমরু ওই যে মহাদেবের ডমরু, তারপরে হচ্ছে মাদল সম্পর্কে জানি, ঢোল সম্পর্কে জানি, বীণা সম্পর্কে জানি, কার, কষাল, পটই। এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্র যেগুলোর মাধ্যমে আমরা চর্যাপদের যুগের বিভিন্ন সঙ্গীত রচনার জন্য বা যে সমস্ত সঙ্গীতগুলি গাওয়া হতো সেই সময়, সেই সঙ্গীতের পাশাপাশি কোন কোন বাদ্যযন্ত্রগুলো বাজতো সেগুলোর পরিচয় কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আজকে আমরা বাংলা গানের ধারা টপিকের প্রথমে আমরা একটু জেনে নিলাম চ্যাপ্টার কনসেপ্ট, অর্থাৎ আমাদের কি কি পড়তে হচ্ছে। তারপরে আমরা জেনে নিলাম সেই চ্যাপ্টার কনসেপ্ট জানার পরে আমাদের যে 4টে পার্ট আমরা আলোচনা করেছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্ব, সেই প্রথম পর্বের প্রথম পার্ট যেটা চর্যা গান, সেই চর্যা গানটা আজকে তোমাদের সামনে আমি আলোচনা করে দিলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। তবে যাওয়ার আগে তোমাদের আমি একটা ছোট্ট টেস্ট নেব। কি টেস্ট নেব? আমি তোমাদের কয়েকটা প্রশ্ন এমসিকিউ টেস্ট নেব। সেই এমসিকিউ প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে সঠিক উত্তরগুলো কি। আজকে তোমাদের যেটা পড়ানো হলো সেখান থেকে আমি তোমাদের একটা ছোট্ট টেস্ট দেব। তোমরা অবশ্যই কিন্তু এটা কমেন্টে লিখে জানাবে যে সঠিক উত্তরগুলো কোনগুলো হয়েছে। তো চলো আমরা দেখে নিই কোন কোন টেস্ট বা কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে বা খুঁজে আনতে হবে, ঠিক আছে। চলো দেখে নিই। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই বাড়ি থেকে করে নিয়ে আসবে এবং সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের উত্তরগুলো তোমরা কে কী দিয়েছো। আমি তারপরে সঠিক উত্তরটা তোমাদেরকে ওখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো 4টে প্রশ্ন, আজকে যে সমস্ত প্রশ্নগুলো পড়ালাম তার মধ্য থেকেই তোমাদের কিন্তু 4টে প্রশ্ন আমি দিলাম। দেখো কি কি, দেখো চর্যা গানের মোট সংখ্যা। প্রথম প্রশ্ন, আজকে আমি তোমাদের দুটো পার্ট নিয়ে আলোচনা করবো এমসিকিউ এর। একটা হচ্ছে নর্মাল এমসিকিউ আর একটা হচ্ছে শূন্যস্থান পূরণ। আজকে এই দুটো পার্ট তোমাদেরকে দেখাবো। বাকি আস্তে আস্তে আমরা যে 8 ধরনের যে প্রশ্ন আসে পরীক্ষাতে, সেই 8 ধরনের বিভিন্ন পার্টগুলো আমরা কিন্তু প্রতিদিন ক্লাসের শেষে 2 বা 3টে করে প্রশ্ন কিন্তু তোমাদের এভাবে দিতে থাকবো, ঠিক আছে। তো দেখে নাও প্রথম প্রশ্ন আমি কি দিয়েছি শূন্যস্থান পূরণে, মানে সঠিক উত্তর নির্বাচনের ক্ষেত্রে। চর্যা গানের মোট সংখ্যা কটা? অপশান এ 50টা, অপশান বি 52টা, অপশান সি 54টা এবং অপশান ডি হচ্ছে 56টা। যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা আমাকে জানাবে। দ্বিতীয়টা, চর্যা গানের গীতিকার, চর্যা গানের কজন মিলে রচনা করেছেন সেটা দেখো কি। অপশান এ 21 জন, অপশান বি 23 জন, অপশান সি 24 জন এবং অপশান ডি হচ্ছে 26 জন। অর্থাৎ চর্যা গান রচনাকারের মোট সংখ্যা আমি তোমাদের এখানে জানতে চেয়েছি। তৃতীয় প্রশ্নটা দেখো কি বলছে, ভারতীয় বাদ্যযন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? ভারতীয় বাদ্যযন্ত্রকে, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম, সেটাকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? দেখো অপশান এ 4 ভাগে, অপশান বি 5 ভাগে, অপশান সি 6 ভাগে এবং অপশান ডি হচ্ছে 7 ভাগে আমরা ভাগ করে থাকি। তাহলে সঠিক উত্তর যেটা সেটা আমরা লিখে নেব, ঠিক আছে। এবার চলে আসছে লাস্ট প্রশ্ন, যেটা কি প্রশ্ন, চর্যা গানগুলি রচিত হয়েছিল কত থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে? ড্যাশ দিয়ে দিয়েছে মাঝে দেখো একটা।
কারণ আজকে দুটো নিয়ে আলোচনা করবো। আমরা বললাম চর্যা গানগুলি রচয়িত হয়েছিল ড্যাশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। অপশান এ অষ্টম শতাব্দী, অপশান বি নবম শতাব্দী, অপশান সি দশম শতাব্দী এবং অপশান ডি হচ্ছে সপ্তম শতাব্দী। তাহলে কত থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে সেটা তোমাকে এই চারটে অপশানের মধ্যে উত্তর খুঁজে বার করতে হবে। আশা করি আমার প্রত্যেক ভাই বোনেরা সঠিক উত্তর দেবে এবং ভিডিও ক্লাসটা প্রত্যেকে ভালো করে দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিও ক্লাসটাকে প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। এবং ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আবারও বলে দিতে চাই, অনেকেই তোমরা এখানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে গেছো, আবার অনেকে অ্যাডমিশন নেবে কিনা ভাবছো, বা অনেকে কিন্তু ভাবছে কীভাবে কী করতে হবে, প্রসেসটা হয়তো জানা নেই। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার লিখে দিচ্ছি, 7063619127। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, পাঠিয়ে দাও তোমার নাম, তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি কিন্তু আমাদের ক্লাস চলছে। তোমরা এখানে কী কী পাবে? বাংলা, এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, সংস্কৃত, ইংরেজিরও কিন্তু আমাদের এখানে চালু হয়েছে। তাই ইংরেজিতে যারা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে এবং আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো তোমাদের সাথে। বাই।